আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামের গণিত ষষ্ঠ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ত্রিমাত্রিক বস্তুর গল্প নিয়ে। তোমরা জানো যে 2024 শিক্ষাবর্ষে 2023 শিক্ষাবর্ষের দ্বিমাত্রিক বস্তুর গল্প এবং ত্রিমাত্রিক বস্তুর গল্প এই দুটি চ্যাপ্টার মিলে নতুন একটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প। তো বলা চলে আমি জ্যামিতিক আকৃতির গল্পের দ্বিতীয় অংশটা আজকে আলোচনা করব। তো ক্লাসের শুরুতেই আমি ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো বা বেসিক ধারণা দেব। দেখো, ত্রিমাত্রিক বস্তু আসলে কি? আমরা সাধারণভাবে যেটা বুঝি, যেসব বস্তুর তিনটি মাত্রা আছে তাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। তিনটি মাত্রা কি কি হতে পারে? সেটা হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এই হচ্ছে তিনটি মাত্রা। যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাদেরকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। ত্রিমাত্রিক বস্তুকে আবার ঘন বস্তুও বলা হয়। যেমন ধরো বই, খাতা, চেয়ার, টেবিল, ইট ইত্যাদি। ঘনবস্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন হতে পারে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, বেলনাকার ইত্যাদি। বর্গাকার ঘনবস্তুকে ঘনক এবং বৃত্তাকার ঘনবস্তুকে গোলকও বলা হয়। এখানে চিত্রের দিকে একটু খেয়াল করো। এই চিত্রটি হচ্ছে যে একটি আয়তাকার ঘনবস্তুর, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। এবং এই লেকচার শিটটা জ্যামিতিক আকৃতির গল্পের যে চ্যাপ্টার আছে তার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্পের যে শিটটা ছিল তার সাথেই আমি যুক্ত করে দিয়েছি। তোমরা ওই এক শিটের ভিতরে এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আয়তাকার ঘনবস্তুর এখানে যে বইয়ে যে তোমাদের ব্যবহারিক প্রয়োগ আছে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় এবং আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়। তো এই আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমাকে সূত্র জানতে হবে। এখানে আমি দেখো তোমাদের শীটের ভিতরে আমি ইনক্লুড করেছি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এবং আয়তনের একক হচ্ছে ঘন একক বা ঘনমিটার। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সেন্টিমিটারে থাকে তাহলে হবে ঘন সেন্টিমিটার। সেটা যদি মিটারে থাকে তাহলে সেটা হবে ঘনমিটার। যদি সেটা মিলিমিটারে থাকে তাহলে সেটা হবে ঘন মিলিমিটার। এবং আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণন, তারপর ব্র্যাকেটের ভিতরে দেখো এবি যোগ বিসি যোগ এসি বর্গ একক। তোমরা জানো যে ক্ষেত্রফলের এককটা হচ্ছে বর্গ একক। যেখানে দেখো এ সমান হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ ঘনবস্তুর তো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। তো এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের ভিতরে যে এ ব্যবহার করা হয়েছে, এই এটা হচ্ছে ঘনবস্তুর দৈর্ঘ্য। এরপরে বি হচ্ছে প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা। কাজেই এই সূত্রটার যদি আমি সরাসরি বলতে যাই, দৈর্ঘ্য প্রস্থ আকারে যদি বলতে যাই, তাহলে যেটা যেটা তোমরা লিখতে পারবে সেটা হচ্ছে যে 2 গুণন ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরপরে প্রস্থ গুণন উচ্চতা, এরপরে দৈর্ঘ্য গুণন উচ্চতা। অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থের যে গুণফল তার সাথে প্রস্থ এবং উচ্চতার গুণফল এবং দৈর্ঘ্য এবং উচ্চতার গুণফল পরস্পর যোগ করতে হবে। যোগ করে এই যোগফলগুলোকে তোমার হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো যে দুইটা চিত্র আছে, দুইটি হচ্ছে ঘনবস্তুর বা এটা ঘনকের চিত্র। তো এখানে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা কিন্তু পরস্পর সমান। এখানে দৈর্ঘ্য 4 একক, প্রস্থ 4 একক এবং উচ্চতাও 4 একক। এটা হচ্ছে রুবিক্স কিউব, আমরা যেটা বলি, আমরা যে খেলার জন্য হচ্ছে রুবিক্স কিউবটা ব্যবহার করি, সেটা একটা ঘনক। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র, যেহেতু ঘনক হচ্ছে বর্গাকার বর্গাকার ঘনবস্তু, তো কাজেই সেখানে দৈর্ঘ্য যা, প্রস্থও তাই এবং উচ্চতাও তাই হওয়ার কথা। অর্থাৎ ঘনকের হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান। আমরা বলতে পারি যে যে ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান তাকে ঘনক বলা হয়। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র দেখো, এ কিউব, অর্থাৎ এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য পরপর 3 বার গুণন করতে হবে। এবং সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝানো হয়? 6টি তলের ক্ষেত্রফল। তো ঘনকের এক তলের ক্ষেত্রফল যা, বাকি 6 তলের ক্ষেত্রফলও কিন্তু তাই। কাজেই এক তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার এবং 6 তলের ক্ষেত্রফল হবে এখানে 6a স্কয়ার। তো এই ছিল হচ্ছে সূত্র সংক্রান্ত আলোচনা। এবার আমরা
তোমরা এখানে 206 পৃষ্ঠায় দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুর সম্পর্ক এবং পরিচিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা এটা একটু রিডিং করে নিতে পারো। তো যাই হোক, আমি এখন এটা নিয়ে আলোচনা করব না, আমি সরাসরি চলে যাচ্ছি এই সূত্রর দ্বারা এই অধ্যায়ের যে অনুশীলনী আছে, তো সেই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার জন্য যাব। এখানে দেখো 1 নম্বর বলা হয়েছে একটি ঘনকাকৃতির বস্তুর ধার 6 সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনকাকৃতির বস্তুর ধার হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ঘনকাকৃতির বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার অথবা 6 গুণন দৈর্ঘ্য স্কোয়ার। তো আমরা ওই সূত্র ধরে করব। দেখো 1 নাম্বারটা কিভাবে সমাধান করব। দেওয়া আছে ঘনকের ধার বা দৈর্ঘ্য, এটা যেটাকে সূত্রে আমরা এ হিসেবে চিহ্নিত করেছি। তো ধার হচ্ছে 6 সেন্টিমিটার, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, যেখানে এ এ হচ্ছে ঘনকের ধার। তাহলে ঘনকের ধার হচ্ছে 6। তাহলে এখানে খেয়াল করো যে 6 স্কোয়ার, স্কোয়ারের সাথে 6 কীভাবে আছে, গুণন আকারে আছে, এই জন্য এই 6টাকে গুণন চিহ্নের মাধ্যমে আলাদা করা হয়েছে। এখানে দেখো যে 6 তো হচ্ছে এই 6, আর এখানে 6-এর উপর স্কোয়ার মানে হচ্ছে যে এ এর মান 6, সেই 6 এবং উপরে স্কোয়ার। এখন এই 6-এর উপর স্কোয়ার করলে 36 হয়, এবং এই 36কে 6 দিয়ে গুণন করলে 216 বর্গ সেন্টিমিটার হয়। তাহলে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো 2 নাম্বার, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এখানে খেয়াল করো, যেহেতু দৈর্ঘ্যের কথা আগে আছে, তাহলে প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থের কথা 2 নম্বরে আছে, তাহলে দ্বিতীয়তে 20 সেন্টিমিটার যে আছে এটাই হচ্ছে প্রস্থ, এবং উচ্চতা যেহেতু শেষে বলা হয়েছে, তাহলে এই যে শেষের এই পরিমাপটাই হচ্ছে উচ্চতা। এখন বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ওই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল তো একটু আগে দেখাইলাম, তো আমরা ঠিক ওই সূত্র ধরেই করব। দেখো দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণন এবি প্লাস বিসি প্লাস এসি। তো এখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এই যে 20 সেন্টিমিটার এটা হবে প্রস্থ, এবং এখানে বি প্রস্থ, সি উচ্চতা, এবং এ দৈর্ঘ্য, সি হচ্ছে উচ্চতা। তাহলে এই যে এখানে যে এ ছিল, এই এ এর মান কত, দেখো এ হচ্ছে দৈর্ঘ্য, না দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে যেখানে এ ছিল সেখানে 25 বসানো হয়েছে, এবং এ বি এর সাথে কিভাবে আছে, গুণন আকারে আছে তো এগুলো। তো এজন্য 25 গুণন এই যে প্রস্থের মান হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 25-এর সাথে 20 এ কারণেই গুণন করা হয়েছে। এরপরে বিসি পরস্পর গুণন আকারে আছে। বিসি কি, এটা হচ্ছে প্রস্থ এবং উচ্চতা, তাহলে প্রস্থ এবং উচ্চতা পরস্পর গুণ হবে। প্রস্থ 20 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, এবং এখানে হচ্ছে দৈর্ঘ্য গুণন উচ্চতা, দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, গুণন হচ্ছে উচ্চতা 15 সেন্টিমিটার। এখন দেখো এই 25-এর সাথে 20 গুণন করলে 500 হয়, 20-এর সাথে 15 গুণন করলে 300 হয়, এবং 25-এর সাথে 15 গুণন করলে 375 হয়। এখন এই 500, 300 এবং 375 পরস্পর যোগ করে কত পাওয়া যায়, 1175। এই 1175কে 2 দিয়ে গুণন করলে হয় 2350। তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2350 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্কটা দেখো, বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনলে। উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকাকৃতির বক্সে রাখা আছে। বক্সটিকে রঙিন কাগজ দ্বারা মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে?
যে এরকম যদি অঙ্ক থাকে যে একটি বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বক্সকে যে কোনো ধরনের কাগজ দ্বারা মোড়াইতে হবে, তাহলে কি পরিমাণ কাগজের প্রয়োজন হবে? সেক্ষেত্রে যেটা করতে হবে যে বক্সের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল ন্যূনতম যত হবে তত পরিমাণ হচ্ছে কাগজ প্রয়োজন হবে বক্সটি মোড়ানোর জন্য। তো এবার আমি সমাধানে নিয়ে যাচ্ছি। দেখো এখানে সুন্দরভাবে এভাবে গুছিয়ে লিখতে হবে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে যত, ন্যূনতম রঙিন পেপারের প্রয়োজন হবে তত। তো তাহলে দেওয়া আছে ঘনকাকৃতির বক্সের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণন দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য যেহেতু 12 সেন্টিমিটার, তাহলে 12-র উপর স্কোয়ার দেওয়া হয়েছে। 12-র উপর স্কোয়ার দিলে রেজাল্ট আসে 144। 144কে 6 দিয়ে গুণন করলে 864 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটি মোড়াতে কমপক্ষে 864 বর্গ সেন্টিমিটার কাগজ প্রয়োজন হবে। চার নম্বরটা দেখো, এটাও অনেকটা আগের মতোই। নিচের ছবির গিফট বক্সটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। বাক্সটিকে রঙিন বা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? তো আগেরটা ছিল ঘনকাকৃতির বক্স বা হচ্ছে বর্গাকৃতির বক্স, পরেরটা হচ্ছে আয়তাকৃতির বক্স, যেটা বোঝা যাচ্ছে। তো এখানে এই বক্সের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা লিখব যে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে যত, ন্যূনতম রঙিন পেপার বা সাদা পেপারের প্রয়োজন হবে তত। তাহলে দেওয়া আছে বক্সের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, বক্সের প্রস্থ 12 সেন্টিমিটার এবং বক্সের উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 গুণন এবি যোগ বিসি যোগ এসি। তো যেখানে এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ এবং সি সমান হচ্ছে উচ্চতা, তাহলে প্রথমে এবি মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। বিসি মানে কি? প্রস্থ গুণন উচ্চতা। এবং এসি মানে কি? দৈর্ঘ্য গুণন উচ্চতা। এবার এই 24কে 12 দিয়ে গুণন করলে রেজাল্ট হয় 288, 12কে 8 দিয়ে গুণন করলে 96 হয় এবং 24কে 8 দিয়ে গুণন করলে 192 হয়। এবার এই তিনটি সংখ্যা পরস্পর যোগ করলে রেজাল্ট আসে 576। 576কে 2 দিয়ে গুণন করলে হয় 1152 সেন্টিমিটার। তাহলে বক্সটি মোড়াতে কমপক্ষে 1152 বর্গ সেন্টিমিটার পেপার প্রয়োজন হবে। 5 নম্বর দেখো, ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো। আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে? তো এটা সমাধানের জন্য একটু খেয়াল করো চিত্রের দিকে। দেখো যে আয়তাকার ঘনবস্তু যদি এটা দিয়ে তৈরি করা হয়, এটা একটা মনে করো যে বিস্কিটের যে বাক্স, বিস্কিটের যে মলাটযুক্ত বাক্স থাকে, অনেকটা সেরকম। তো এটা হচ্ছে খোলা বাক্স, এটাকে এগুলো ভাঁজ করে একটা বাক্স তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা এটা হয়তো তোমাদের স্কুলে করানো হতে পারে, যেহেতু এই মুহূর্তে ভাঁজ করে এটা দেখানোর সুযোগ নাই, কাজে আমি চিত্র অনুসারে এখানে আয়তাকার ঘনবস্তুটির আয়তন নির্ণয় করে তোমাদের দেখাবো। দেখো চিত্রের দিকে খেয়াল করো, এখানে আয়তাকার ঘনবস্তুটির এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই বরাবর থাকবে দৈর্ঘ্য, যেটাকে দেখানো হয়েছে 7 সেন্টিমিটার হিসেবে। তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। আর দেখো এই বরাবর হচ্ছে প্রস্থ, যেটা দেখানো হয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এই ঘনবস্তুটির প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার এবং এই যে এই বরাবর যেটা, এটা হচ্ছে উচ্চতা, যেটা 2 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এখান থেকে সমাধান করব কিভাবে, দেখো চিত্র অনুসারে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। অতএব আয়তন সমান, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন দৈর্ঘ্যের মান 7, প্রস্থের মান 5, উচ্চতার মান হচ্ছে 2। তো 5 7 35, 35 দুগুণে 70। তাহলে আয়তন হচ্ছে 70 ঘন সেন্টিমিটার। 6 নম্বরটা খেয়াল করো, নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থার ছবি।
ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত। তাহলে এই খোলা বক্সটা খেয়াল করো, আগের বক্সটার মতোই কিছুটা, তবে এখানে দেখো এ দেখানো হয়েছে। এ জিনিসটা কি? এ হচ্ছে যে এইটুকের দৈর্ঘ্য, যেটাকে বলা হয়েছে 4 একক। আর এই যে নিচে দেখো, এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে এই ঘনবস্তুর দৈর্ঘ্য, যেটা 10 একক দেখানো হয়েছে। আর এটা হতে পারে হচ্ছে প্রস্থ, যেটা দেখানো হয়েছে 6 একক। তাহলে এবার খেয়াল করো, এই প্রস্থ প্রস্থ আর কোথায় আছে? এই যে এখানেও কিন্তু একটা আছে, এই যে প্রস্থ, এটাকে দেখানো হয়েছে ওয়াই হিসেবে। তার মানে কি? ওয়াই এর মান হচ্ছে প্রস্থ, যেটা 6 সেন্টিমিটার, তাহলে ওয়াই সমান 6 সেন্টিমিটার। আর এটা যদি উচ্চতা হয়, দেখো উচ্চতা এখানে এ দেখানো হয়েছে এবং এখানে পরিমাপ অনুসারে 4 একক দেখানো হয়েছে, তাহলে উচ্চতা হবে 4 একক। আর এই যে এই বরাবর দেখো, এই বরাবর এটাও কিন্তু দৈর্ঘ্যই, যেটা দেখানো হয়েছে এক্স, এবং এটাও দৈর্ঘ্য, এটা দেখানো হয়েছে 10 একক। তাহলে এক্স এর মান 10 একক। তো এই কথাটাই একটু গুছিয়ে লিখতে হবে। দেখো চিত্র অনুসারে এ সমান 4 একক, বি সমান 6 একক এবং সি সমান 10 একক। এবং প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত, তাহলে এই এককগুলোকে সেন্টিমিটারে দেখাইতে হবে। অতএব এ বি ও সি এর মান যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। অর্থাৎ এ এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, বি এর মান 6 সেন্টিমিটার এবং সি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। খ নম্বরে বলা হয়েছে বাক্সটির আয়তন নির্ণয় করো। তো তাহলে বাক্সটির আয়তন নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগে? বাক্সটির আয়তন নির্ণয় করার জন্য সাধারণত লাগে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো চিত্রে খেয়াল করো যে চিত্র অনুসারে আমরা কি পাচ্ছি? বক্সের দৈর্ঘ্য পাচ্ছি 10 সেন্টিমিটার, বক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। অতএব আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি সব জায়গায় সূত্র লিখবো না, সূত্র জাস্ট লেখাচ্ছি তোমাদের। তোমরা প্রথম অবস্থায় যখন এই অঙ্কগুলো করবে অবশ্যই সূত্র ধরে করবে, কারণ হচ্ছে সূত্র লিখতে লিখতে অনেক সময় সূত্র মুখস্থ হয়ে যায়। তো এই সুবিধার্থে তোমাদের প্রথমের অঙ্কগুলো হচ্ছে আমি সূত্র দ্বারা করাইছি এবং পরবর্তীতে সূত্রের যে মান সেটা সরাসরি বসিয়ে সমাধান করাই দিলাম। তাহলে বস্তুটির আয়তন হচ্ছে 10 গুণন 6 গুণন 4, 6 10 60 এবং 60কে 4 দিয়ে গুণন করলে হয় 240 ঘন সেন্টিমিটার। এবার দেখো 7 নাম্বার, ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরা প্রয়োজন? একটু খেয়াল করো চিত্রটা কি? এই চিত্রটা কিন্তু একটা রুবিক্স কিউব, যেখানে এখানে একটা ঘনক কম আছে। এখন আমরা এই হাতের এই ছোট ঘনকটা যদি এখানে স্থাপন করে দিই, তাহলে কিন্তু রুবিক্স কিউবটা পরিপূর্ণ হবে। এবং এখানে খেয়াল করো যে রুবিক্স কিউবের কয়টি তাক আছে? রুবিক্স কিউবে টোটাল 3টি তাক রয়েছে, যেখানে এটা যদি এখানে স্থাপন করি তাহলে উপরের তাকে কয়টি থাকবে? দেখো এখানে 3টি, মাঝখানে 3টি, পিছনে 3টি, তাহলে টোটাল হচ্ছে 3 3 9টি। তাহলে উপরের তাকে থাকবে 9টি, একইভাবে মাঝখানের তাকেও 9টি এবং নিচের তাকেও 9টি। তাহলে 3 নং কত হবে? 27টি। একটা রুবিক্স কিউবে টোটাল 27টি ছোট ঘনক আকৃতির টুকরা থাকে। এখন এটা খাতায় কিভাবে তোমরা সমাধান করবে? বাজারের বিভিন্ন বইপত্রে এটাকে যতটুকু দেখলাম যে অনেক জটিলভাবে করানো হয়েছে। কিছু কিছু বই আছে যেখানে ক ধরে করানো হয়েছে, ফলে সমাধানটাই হয়ে গেছে অনেকটা এক পৃষ্ঠে এরকম। তো আসলে এতটা জটিলভাবে করানোর কোনো প্রয়োজন ছিল না। আমি অত্যন্ত সহজভাবে তোমাদের চেষ্টা করব, অত্যন্ত সহজভাবে দেখানোর। তার আগে এখানে একটু খেয়াল করো যে এই রুবিক্স কিউবের দৈর্ঘ্য বরাবর কয়টি ঘনক আকৃতির টুকরো রয়েছে? এখানে খেয়াল করো, এটাকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্য বরাবর 3টি, এটাকে যদি প্রস্থ ধরি তাহলে প্রস্থ বরাবর 3টি, এবং এটাকে যদি উচ্চতা ধরি তাহলে উচ্চতা বরাবর 3টি রয়েছে। এখন কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি আমরা পরস্পর গুণন করে দিই, তাহলে সেক্ষেত্রে ওই ঘনবস্তুতে কতটুকু জায়গা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক তেমনিভাবে এই ঘনবস্তুর দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর কয়টি ছোট আকৃতির ঘনকের টুকরা
প্রয়োজন হয়েছে সেই সংখ্যাগুলো যদি আমরা গুণন করে দিই তাহলে কিন্তু আমরা মোট ঘনকের সংখ্যাটা পেয়ে যাব। এখন দেখো খাতায় এটা কিভাবে লিখতে হবে। দেখো প্রথমে এভাবে গুছিয়ে নেবে। দৈর্ঘ্য বরাবর ঘনকের টুকরা প্রয়োজন 3টি, প্রস্থ বরাবর ঘনকের টুকরা প্রয়োজন 3টি এবং উচ্চতা বরাবর ঘনকের টুকরা প্রয়োজন 3টি। অতএব আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে ছোট ঘনকের টুকরা প্রয়োজন হবে 3 গুণন 3 গুণন 3, 3 তিরিকে 9, 3 9 27টি। তাহলে আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে চিত্রে ছোট ঘনকের টুকরা প্রয়োজন টোটাল 27টি। 8 নম্বর দেখো, একটি ট্রাকে 12 ফুট গুণন 6 ফুট গুণন 8 ফুট জায়গায় কার্টন ভরে পরিবহন করা যায়। প্রতিটি কার্টনের আকার 2 ফুট গুণন 2 ফুট গুণন 1 ফুট হলে মোট কয়টি কার্টন পরিবহন করা সম্ভব? প্রশ্নে খেয়াল করো যে এখানে 12 ফুট 6 ফুট এবং 8 ফুট দ্বারা কি বোঝানো হয়েছে। তো ট্রাক একটি হচ্ছে ট্রাকে যে যে জায়গায় কার্টন পরিবহন করা যায় সেই জায়গাটি একটি ঘনবস্তু। তো যেখানে ট্রাকের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 12 ফুট এবং পরেরটা হচ্ছে প্রস্থ এবং তারপরেরটা উচ্চতা। তাহলে ট্রাকের দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ 6 ফুট এবং উচ্চতা হচ্ছে 8 ফুট এবং যে কার্টুনগুলো ভরানো হবে সেই কার্টুনের দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট, প্রস্থ 2 ফুট এবং উচ্চতা 1 ফুট। এখন কোনো ঘনবস্তুর ভিতরে কতটুকু জায়গা রয়েছে সেটা বের করার জন্য কি করতে হয়? আমরা জানি কোনো ঘনবস্তুর আয়তন বের করলে এই ঘনবস্তুর ভিতরে কতটুকু জায়গা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এই যে ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এটা গুণন করেই দেওয়া আছে। আমরা জাস্ট ফলাফলটা বের করব এবং এই কার্টুনের আয়তনটা বের করব। এখানে যে সংখ্যাগুলো আছে আমরা জাস্ট এর গুণফলটা বের করব। এরপরে এই তোমার এখানে ট্রাকের যেটুকু জায়গা আছে সেই জায়গার পরিমাপকে আমরা এই কার্টনের আয়তন দিয়ে, অর্থাৎ ট্রাকের আয়তনকে আমরা কার্টনের আয়তন দিয়ে ভাগ করলে কার্টনের সংখ্যাটা বের হবে। একটা ট্রাকে কতটুকু জায়গা আছে আর একটি কার্টন কতটুকু জায়গা দখল করে, এই ট্রাকের জায়গাকে, ট্রাকের আয়তনকে যদি আমি কার্টনের আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমার কার্টনের সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে দেখো এটা খাতায় কিভাবে লিখবে। দেখো প্রথমে লিখবো অতএব ট্রাকের আয়তন 12 গুণন 6 গুণন 8 ঘনফুট, এই সংখ্যাগুলো গুণন করলে গুণফল আসবে 576 ঘনফুট এবং কার্টনের আয়তন 2 গুণন 2 গুণন 1 ঘনফুট সমান হচ্ছে 4 ঘনফুট এবং এই ট্রাকের আয়তন 576কে এই কার্টনের আয়তন 4 দিয়ে ভাগ করলে কার্টনের সংখ্যা আসবে কত? 576 ভাগ 4। এটা তোমরা হচ্ছে রাফে ভাগ করে নিও, গুণনগুলো রাফে ক্যালকুলেশনটা করে নিও, দেখো আমার মানটা ঠিক আছে কিনা। অতএব কার্টন পরিবহন করা সম্ভব 576 ভাগ 4 সমান 144টি। 9 নম্বর দেখো, নিচের চিত্রের কাগজটির মতো 200টি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো। এখন ক নম্বরে বলা হয়েছে কাগজের স্তূপটির আয়তন কত হবে এবং খ নম্বরে বলা হয়েছে একটি কাগজের পুরুত্ব কত হবে। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করব, যেহেতু এখানে খেয়াল করো যে কাগজের স্তূপের আয়তন নির্ণয় করতে হলে এখানে A4 সাইজের কাগজ দেখানো হয়েছে যেহেতু, তো এই ধরনের কাগজে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। যদি স্তূপ আকারে সাজানো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উচ্চতা থাকবে। দেখো যে চিত্রে খেয়াল করো এখানে লিখে দেওয়া হয়েছে যে দৈর্ঘ্য বরাবর 7 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে এই কাগজের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং প্রস্থ বরাবর 4 সেন্টিমিটার দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এই কাগজের প্রস্থ 4 সেন্টিমিটার এবং এখানে দেখো এই যে 200টি কাগজ মিলে একটি স্তূপ, এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে কাগজের স্তূপের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণন করলে কি হবে? এই কাগজের স্তূপটির আয়তন বের করা সম্ভব হবে। তো এর জন্য যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে চিত্র অনুসারে কাগজের স্তূপের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। অতএব
কাগজের স্তূপের আয়তন 7 × 4 × 3 ঘন সেন্টিমিটার। এখানে দেখো 4 × 7 = 28, 28কে 3 দিয়ে গুণন করলে 84 হয়, 84 ঘন সেন্টিমিটার। এবার একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে হবে। এখানে দেখো কয়টি কাগজ আছে, 200টি কাগজ, যার পুরুত্ব মানে হচ্ছে উচ্চতা যেটা, এটা। তো এই 200টি কাগজের পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। এখন একটি কাগজের পুরুত্ব কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা করব আমরা সরাসরি ঐকিক নিয়মের মতো করে। দেখো এভাবে গুছিয়ে নিতে হবে। দুইশোটি কাগজের পুরুত্ব 3 সেন্টিমিটার, অতএব একটি কাগজের পুরুত্ব, দেখো একটি কাগজের পুরুত্ব কম হবে, কাজেই ভাগ করতে হবে। কোন সংখ্যাকে ভাগ করতে হবে? এই যে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3কে 200 দিয়ে ভাগ করতে হবে। এখানে অনেকেই ভুল করে 200কে 3 দিয়ে ভাগ করে পরে আর অ্যান্সার মিলাইতে পারে না। এখানে দেখো একটি কাগজের পুরুত্ব যেহেতু কম হবে, ভাগ করতে হবে ঐকিক নিয়মে। ভাগ করার ক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আগে বা উপরে যাবে, এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেটা পরে অথবা নিচে যাবে। আমি যদি উপরে নিচে ভাগ করতাম তাহলে 3কে উপরে দিয়ে 200কে নিচে দিতাম। যেহেতু আমি পাশাপাশি ভাগ করে দেখাইছি তাহলে 3/200। এবং এই ভাগটা করতে যে অনেকে ভুল করে, আমি সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছি এই ভাগটা কিভাবে করবে। দেখো 200 দিয়ে ভাগ করতে হবে 3কে। যেহেতু 200 দিয়ে 3কে ভাগ করা সম্ভব নয়, তাহলে প্রথমেই আমরা এখানে ভাগফলে একটা শূন্য দেব, এরপর একটা দশমিক দেব। এই দশমিক দেওয়ার ফলে এখানে আমরা একটা শূন্য এমনিতেই নিতে পারবো। একটা শূন্য নেওয়ার ফলে এখানে কত হলো? 30। এখন 200 দিয়ে যেহেতু 30কে ভাগ করা যায় না, তাহলে এখানে আরও একটা শূন্য দিতে হবে। সেক্ষেত্রে আমি ভাগফলেও একটা শূন্য দেব এবং এখানেও একটা শূন্য দেব। এবার ভাগ করা যাবে। 200 300 এর ভিতরে যাবে প্রথমে একবার দিলে কত হয়? 200 হয়। এরপর বিয়োগ করো, দেখো এখানে অবশিষ্ট থাকে 100। আচ্ছা, যেহেতু আমার আগেই একটা দশমিক দেওয়া আছে, এই দশমিকের কারণে যেহেতু 100কে ভাগ করা সম্ভব নয়, 200 দিয়ে 100কে ভাগ করা সম্ভব নয়, কাজে ওই দশমিকের জোরে আমি এখানে একটা শূন্য এমনিতেই দিতে পারি। একটা শূন্য দিয়ে কাজ না হলে পরে আরো একটা শূন্য দিতে হবে ভাগফলে। তো যেহেতু আমার একটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আমার আর এখানে কিছুই করতে হবে না। তো এবার দেখো এই 200 1000-এর ভিতরে কতবার যাবে? এখানে যদি আমি 5 বার দিই তাহলে 5 এ 0 0, 5 এ 0 0, 5 দুগুণে 10। দেখো মিলে গেছে। এভাবে আমার ভাগফলটা কত হলো? 0.015 সেন্টিমিটার। তাহলে একটি কাগজের পুরুত্ব 0.015 সেন্টিমিটার। এরপরে এই অধ্যায়ের যে সর্বশেষ অঙ্ক আমরা সেটা সমাধান করব। এখানে দেখো 10 নাম্বার বলা হয়েছে, নিচের ছবিতে A4 সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে। এই কাগজের প্যাকেটে খেয়াল করো যে 210 × 297 mm, অর্থাৎ হচ্ছে মিলিমিটার এটা, এবং এটাকে বলা হয়েছে হোয়াইট অর্থাৎ সাদা কাগজ, এবং জিএসএম হচ্ছে 80। জিএসএম জিনিসটা কি সেটা একটু তোমাদের বলি, যে জিএসএম হচ্ছে প্রতি বর্গ মিটারে ওজনযত। তো 1 বর্গ মিটারে ওজন হচ্ছে 80 গ্রাম, এটা বোঝানো হয়েছে। এবং এখানে শীট আছে টোটাল 500টি। তো এখন এই যে নিচের যে সারণীটা আছে এই সারণীটা তোমাদের পূরণ করতে বলছে। এখানে দেখো প্রথম বক্সে আছে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে। তো দৈর্ঘ্য ওখানে আমরা দেখতে পাচ্ছি 297, সেটাই আমরা লিখব 297। সরি, একটি সমস্যা হলো। দুইশো সাতানব্বই, এবং একটি কাগজের প্রস্থ হচ্ছে 210।
কাগজের রং সাদা, এটা তোমরা লিখে নিও। আচ্ছা, হাতের লেখাটা স্পষ্ট হচ্ছে না যেহেতু জায়গা এখানে কম। আচ্ছা, এবার মোটামুটি চলবে। সাদা, এরপরে বলা হয়েছে প্রতি বর্গ মিটারে ওজন। আশি গ্রাম। এবং প্যাকেটে প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা এটা 500টি হবে। আচ্ছা, আমাদের সারণীটা পূরণ করা হয়েছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে একটি কাগজের ওজন কত। তো এখানে খেয়াল করো যে এই জায়গাতে এখানে বলা হয়েছে 500 শিটস। তার মানে কি এই প্যাকেটে টোটাল 500টা শিট আছে, 500টি কাগজ আছে। তো এখানে যেহেতু প্রতি বর্গমিটারে ওজন দেখানো হয়েছে 80 গ্রাম, তাহলে এখান থেকে এই এককটা কিভাবে আছে, বর্গমিটারে এককটা দেওয়া আছে। তাহলে এখানে যে আমার দৈর্ঘ্য প্রস্থ মিলিমিটার আছে, এটাকে আগে মিটারে পরিণত করতে হবে। মিটারে পরিণত করে একটি কাগজের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে একটি কাগজের ক্ষেত্রফলটা বর্গমিটারে আসবে। এরপর বর্গমিটারে ওজনটা কত সেটা আমরা বের করব। তো আমি সরাসরি তোমাদের সমাধানে নিয়ে যাচ্ছি। দেখো, প্রথমে লিখবে যে আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার। এখন একটি কাগজের দৈর্ঘ্য 297 মিলিমিটার, আর এই মিলিমিটারকে মিটারে পরিণত করা হয়েছে। আমরা জানি যে ছোট একককে যদি আমরা বড় এককে পরিণত করতে চাই তাহলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। এখন এই 1 মিটার যেহেতু 1 মিটার সমান যেহেতু 1000 মিলিমিটার, কাজেই এই 297 মিলিমিটারকে যদি আমি মিটারে পরিণত করতে চাই তাহলে 297কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 297কে 1000 দিয়ে ভাগ করলে আসে 0.297 মিটার। এবার একটি কাগজের প্রস্থ 210 মিটার। এই 210কেও 1000 দিয়ে ভাগ করলে হয় 0.210 মিটার। এবার একটি কাগজের ক্ষেত্রফল, এই দুইটা মিটারের একক পরস্পর গুণন করে দেওয়া হয়েছে, অ্যান্সার হয়েছে 0.06237 বর্গ মিটার। এখন যেহেতু আমাদের চিত্রে দেওয়া আছে যে 80 জিএসএম অর্থাৎ 1 বর্গ মিটারে কাগজের ওজন হচ্ছে 80 গ্রাম, তাহলে এই বর্গমিটারে অর্থাৎ একটি কাগজের যে ক্ষেত্রফল সেই বর্গমিটারে যে কাগজটুকু রয়েছে সেই কাগজের ওজনটা কত। তাহলে 1 বর্গমিটারে কাগজ আছে 80 গ্রাম, অতএব 0.06237 বর্গমিটারে কাগজের ওজন হবে বেশি। কারণ ঐকিক নিয়মে হচ্ছে 1 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, 1-এর বাইরে অন্য যে সংখ্যা আছে সেটাই হবে 1-এর চাইতে বেশি। এটা যদিও দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে প্রকৃতপক্ষে এই সংখ্যাটাই ছোট, 1 বড়, কিন্তু তবুও যেহেতু ঐকিক নিয়মের খেলা এখানে, কাজেই এই 0.06237 বর্গমিটারে কাগজের ওজনটা বেশি হবে, কাজে এখানে গুণন করতে হবে। এবং এই সংখ্যাকে 80 দিয়ে গুণন করলে হয় 4.9896 গ্রাম। অর্থাৎ একটি কাগজের ওজন হচ্ছে 4.9896 গ্রাম। এরপরে খ নম্বরে বলা হয়েছে পুরো প্যাকেটের ওজন কত। তো এখানে পুরো প্যাকেট বলতে আমরা জাস্ট একটি কাগজের ওজন পেয়েছি ক নম্বরে। এখন পুরো প্যাকেটে যেহেতু 500টি কাগজ আছে, তাহলে 500টি কাগজের ওজনটা বের করতে পারলে পুরো প্যাকেটের ওজনটা আমরা পেয়ে যাব। এখানে দেখো পুরো প্যাকেটে কাগজ আছে 500টি এবং ক থেকে প্রাপ্ত
একটি কাগজের ওজন 4.9896 গ্রাম, অতএব 500টি কাগজের ওজন হবে বেশি। কাজেই 4.9896কে 500 দিয়ে গুণন করলে হয় 2494.8 গ্রাম। এটা গ্রামে পরিণত করা হয়েছে। তো এখানে যেহেতু বলছে যে পুরো প্যাকেটের ওজন কত, আমরা চাইলে এখানেই অ্যান্সার শেষ করতে পারি গ্রামে, কিন্তু যেহেতু এটা 2498 গ্রাম, 2494.8 গ্রাম, কাজেই এটাকে আমরা চাইলে কেজিতে পরিণত করতে পারি। এবং গ্রামকে কেজিতে পরিণত করার নিয়ম হচ্ছে এই যত গ্রাম আছে তত গ্রামকে 1000 দিয়ে ভাগ করা। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, কাজেই এই ছোট একক থেকে কেজি হচ্ছে বড় একক, কেজিতে পরিণত করতে হলে অবশ্যই আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 2494.8কে 1000 দিয়ে ভাগ করলে হয় 2.4948 কেজি। আমি আবারও বলছি, কেউ যদি অ্যান্সার এখানেই শেষ করো, এই যে 2494.8 গ্রাম, এখানেই ফুল মার্ক পাওয়ার সুযোগ আছে। এরপরে গ নম্বরে বলা হয়েছে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এখানে এই প্যাকেটটা পরিমাপ করার জন্য একটা স্কেল ব্যবহার করতে হবে, এবং স্কেল দ্বারা পরিমাপ করে তোমরা দেখবে যে এই প্যাকেটটা কতটুকু উঁচু। এখন প্যাকেটটা যতটুকু উঁচু সেটা কিন্তু 500টা শিটের উচ্চতা। তো সেই উচ্চতাকে যদি তোমরা এখানে যে উচ্চতাটা আসবে, এই উচ্চতাটা আসবে হচ্ছে সেন্টিমিটারে। সেই উচ্চতাকে 5 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে সেটি হবে হচ্ছে প্রতিটি কাগজের পুরুত্ব। অর্থাৎ এখানে অনেকটা এই যে 9-এর যে খ ছিল এটার মতো। তো এটা যেহেতু এখানে আমার পরিমাপ করার কোনো ব্যবস্থা আমি এখন দেখাতে পারছি না, কাজেই এই অঙ্কটা আমি করাচ্ছি না। এটা তোমরা নিজে নিজে করে নিও, এটা কঠিন কিছু না। তো যাই হোক, আজকে অনেকক্ষণ আলোচনা করলাম এবং আজকের ক্লাস একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজতে রাখুক এই কামনা করে আজকে এখানেই। আল্লাহ হাফেজ।